হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা স্কুল। আজ থেকে আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত জিওগ্রাফি 12 চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ধরে, শুধু নট অনলি সাজেশন, আমরা সেই সাজেশনগুলোর উত্তর বিস্তারিত আলোচনা করব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সেরম বুঝে তোমরা যাতে পরীক্ষার খাতায় ঠিকঠাকভাবে লিখতে পারো, সেরম করে কিন্তু আমরা ডিসকাশন করব। তো আজকের আমাদের যে ডিসকাশন, সেটা হচ্ছে তোমাদের ভূগোল চ্যাপ্টারের, ভূগোল বিষয়ের প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। এবং সাথে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, মানে এই বছরে যে যে প্রশ্নগুলো আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলোকে আমরা আলোচনা করব এবং সেই সাথে তাদের উত্তর আমরা কিন্তু আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং তোমরা কিন্তু শেষ অবধি আমাদের ভিডিওটা দেখতে থাকো। দেখবে তোমাদের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন গুলো পাচ্ছ, সেই সাজেশন গুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তো ধৈর্য ধরে তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো, বেশি আর কথা না বলে আমরা আজকে মূল কথায় বেরিয়ে যাই। কথায় হচ্ছে, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তা আমরা প্রাকৃতিক ভূগোল আলোচনা করার আগে প্রাকৃতিক ভূগোলের যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে, কোন চ্যাপ্টার থেকে কতটা আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোলে এই ভূমিরূপ যে প্রক্রিয়াটা আছে, সেই ভূমিরূপ প্রক্রিয়া আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা ভূমিরূপ, আজকের বিষয় হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া। তো তোমাদের দেখতেই পাচ্ছ এখান থেকে এমসিকিউ থাকবে দুটো, একটা এসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে এবং সামুদ্রিক প্রক্রিয়া, ক্ষয়চক্র, নদী নকশা, মৃত্তিকা, এই তিনটা জায়গা থেকে কিন্তু একটা এসে মানে বড় লার্জ টাইপ থাকবে কোশ্চেন। এবং এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের হচ্ছে টোটাল থাকবে হচ্ছে 19 নম্বর। ঠিক আছে, এই 19 নম্বর কিন্তু যথেষ্ট একটা অনেক বড় নম্বর। তা আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আজকে থেকে এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদেরকে ডিসকাশন করব। তো আজকে তোমরা যদি চাও একটুখানি খাতায় নিয়ে নাও, খাতায় একটু টুকে নাও, ঠিক আছে, যাতে করে তোমাদের সুবিধা হয়। এরপরে হচ্ছে আমরা যেটা তারপরে হচ্ছে আমাদের যেটা বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল, তারপরে জীব বৈচিত্র্য, পরিবেশ এবং পরিবেশের মিথস্ক্রিয়া, এখান থেকে কিন্তু 16 নম্বর থাকবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল নম্বর থাকছে হচ্ছে 35। ঠিক আছে, তা আমাদের এই টার্গেট প্রত্যেকের থাকা উচিত, যাতে করে এই তোমার হচ্ছে 35 নম্বর প্রত্যেকে আমরা যেন পাই। ঠিক আছে, এবারে চলো, আমাদের যে বেশি কথা বলবো না, আমাদের হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন, সেই সাজেশন এবং তাদের উত্তর নিয়ে আমরা কিন্তু ডিসকাশন করব। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে 4 নম্বর অথবা 3 নম্বরের, ভৌমজলের নিয়ন্ত্রক। ঠিক আছে, ভৌমজলের নিয়ন্ত্রক, এটা হচ্ছে ভৌমজলের কার্য এবং নিয়ন্ত্রক। তো প্রথমে আমাদের যে প্রশ্ন আছে যে ভৌমজলের, ভৌমজল কাকে বলে। ঠিক আছে, ভৌমজল কাকে বলে, এটা হচ্ছে আমাদের আজকের সংজ্ঞা। তো ভূগর্ভের মাটি, রেগলিত কিংবা শিলারন্ধ্রে যে জল অবস্থান করে, সেই জলকে বলা হয় ভৌমজল বা উপপৃষ্ঠীয় জল। তাহলে হচ্ছে আমাদের কি বললাম, যে ভূগর্ভের যে মাটি, ভূগর্ভের মাটি এবং হচ্ছে, তাহলে এই ধরো আমাদের, এটা ধরো আমাদের হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। তো এখান থেকে যখন বৃষ্টির জল, বিভিন্ন বৃষ্টির জল যেগুলো, তো বিভিন্ন বৃষ্টির জলগুলো কি হচ্ছে আমাদের এই উপরের অংশতে পড়ে, রাইট। উপরের অংশে, তাহলে আমাদের যে মৃত্তিকাতে কিন্তু বিভিন্ন ছোট 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 কি থাকে, রন্ধ্র থাকে।
এই রন্ধ্রগুলো দিয়ে হচ্ছে জল চুঁয়ে 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 আমাদের ভূগর্ভের নিচে প্রবেশ করে, রাইট? তখন এই জায়গায় এই যে নিচে প্রবেশ্য শিলা উপরে হচ্ছে কি সঞ্চিত হয়, এই ধরনের জলটাকে আমরা কি বলবো, এটাকে বলা হচ্ছে প্রবেশ্য শিলা। তাহলে ভেরি সিম্পল, রাইট? যে ভূগর্ভের জল কাকে বলা হয় বা ভৌম জল কাকে বলা হয়, যে ভূগর্ভে বিভিন্ন যে রন্ধ্র আছে বা রেগুলিত আছে, সেই রেগুলিতের রন্ধ্র দিয়ে যখন জল চুঁয়ে চুঁয়ে আমাদের হচ্ছে নিচে জমে যে জলটা, সেই জলটাকে কি বলা হয়, ভৌম জল। এবারে হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ভৌম জলের হচ্ছে নিয়ন্ত্রক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এইচএস এক্সাম। ঠিক আছে, এখান থেকে 4 নম্বরের এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের হচ্ছে ভৌম জলের নিয়ন্ত্রক। তাহলে একটা কোথাও ভৌম জল দেখবা, আমাদের পৃথিবীতে কিন্তু সব জায়গায় গ্রাউন্ড ওয়াটার একরকম নয়, কোথাও বেশি কোথাও কম, ঠিক আছে, কোথাও নেই। যেমন পার্বত্য অঞ্চলে কখনো কখনো দেখা যায় যে অনেক বেশি নিচে জল আমাদের হচ্ছে নেওয়ার জন্য হচ্ছে অনেক বেশি গর্ত করতে হয়। আবার হচ্ছে সমভূমি অঞ্চলে খুব বেশি গর্ত না করে কিন্তু জলটা পাওয়া যায় নদীর আশেপাশে অঞ্চলে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে ওই অঞ্চলের ভূপ্রকৃতি কেমন, সেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কেমন, এই বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করে যে কোন অঞ্চলে ভৌমজলের পরিমাণ কেমন হবে। তাহলে হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে, যেমন বলছে বৃষ্টির জল এবং তুষার গলা জল হচ্ছে ভৌমজলের প্রধান উৎস। তাহলে ভৌমজলের প্রধান উৎস কি? তাহলে ভৌমজলের প্রধান উৎস হচ্ছে কি বৃষ্টির জল আর হচ্ছে তুষার গলা জল। এই দুটো জিনিস কিন্তু আমাদের মনে রাখবে, এমসিকিউ একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে, রাইট? তাহলে হচ্ছে ভৌমজলের প্রধান উৎস কি? তাহলে বৃষ্টির জল এবং তুষার গলা জল। জল চুঁয়ে চুঁয়ে হচ্ছে ভূবন্দরে প্রবেশ করলে, ঠিক আছে, ভূত্বকের উপপৃষ্ঠীয় অংশ ক্রমশ সম্পৃক্ত হয় এবং জল ভূভ্যন্তরে সর্বত্রভাবে অনুপ্রবেশ করতে পারে না। জলের অনুস্রবণের মাত্রা কতগুলি নিয়ন্ত্রণের উপর কিন্তু আমাদের ডিপেন্ড করে। প্রথম যেটা আছে, প্রথম আমাদের যে এটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টিপাতের স্থায়িত্ব। বৃষ্টিপাতের পরিমাণ এবং হচ্ছে বৃষ্টিপাতের স্থায়িত্ব। তবে যে শিলা বা মৃত্তিকার সছিদ্রতা এবং প্রবেশতা, ভূমির ঢাল, প্রবেশ এবং অপ্রবেশ শিলার উপস্থিতি, বাষ্পীভবন, ব্যবহারের প্রকৃতি, উদ্ভিদের অবস্থান প্রকৃতি। সরি, এইটুকু অংশটা একটু ভুল হয়ে গেছে। তো প্রথমে হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ এবং স্থায়িত্ব। যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি এবং যতদিন যাবৎ ঘটে থাকে সেই অঞ্চলে ভৌমজলের পরিমাণ বেশি হয়। তাহলে স্বাভাবিকভাবেই যে অঞ্চলে বৃষ্টিপাত কি হয়, বেশি হয়, তাহলে বৃষ্টিপাত যদি বেশি হয়, রাইট, তাহলে বৃষ্টিপাত যদি আমাদের এই অঞ্চলে বেশি হয়, তাহলে উপরের অংশটা কি হবে, উপরের অংশ বেশি বেশি জল আসবে, বৃষ্টির জল বেশি বেশি আসবে। তাহলে কি হবে, জলের প্রবেশ্যতার পরিমাণও কি হবে, জল চুঁয়ে 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 নিচের দিকে ততটাই কিন্তু বেশি হবে। যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তো আমরা তো জানি যে বৃষ্টিপাতই হচ্ছে ভৌমজলের প্রধান উৎস। তাহলে বৃষ্টিপাতের পরিমাণ যদি কম হয়, তাহলে সেই অঞ্চলে অবভিয়াসলি কি হবে, বৃষ্টিপাতের পরিমাণটা এই তোমার হচ্ছে ভৌমজলের পরিমাণ কি হবে, কমে যাবে, রাইট? তাহলে কি বলছে, যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি এবং যতদিন যাবত বৃষ্টিপাত ঘটে থাকে সেই অঞ্চলে ভৌমজলের পরিমাণ তত বেশি হয়। বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব বেশি হলে অনুস্রাবণের মাত্রা বেশি হয় এবং ভৌমজলের ভূগর্ভে জলের পরিমাণ বেশি পায়। এই জন্য আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ বা মালদা, এই সমস্ত অঞ্চলে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবে যে বর্ষাকালে জল কলে, মানে বিশেষ করে হ্যান্ড পাম্পে যদি কলে আমরা বেশি চাপ দিই, একটু অল্প চাপ দিলে কিন্তু অনেকগুলো জল আসে। অন্যদিকে হচ্ছে শীতকালের দিকে বা হচ্ছে তোমার গ্রীষ্মকালের দিকে জলের পরিমাণটা একটুখানি কমে যায়। সিমিলারলি একই কারণে হচ্ছে যে শুষ্ক ঋতুতে কিন্তু হচ্ছে আমাদের যেমন পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলগুলোতে ভৌমজলের পরিমাণটা অনেক কমে যায়। তার কারণ কি, যে শুষ্ক, যেহেতু শীতকাল আমাদের শুষ্ক, শীতকালে তো সেরকম বৃষ্টিপাত হয় না, তা হচ্ছে তার জন্য হচ্ছে ভৌমজলের পরিমাণটাও কিন্তু কম হয়। তাছাড়াও অন্য আনুষঙ্গিক কারণগুলো রয়েছে। এবারে হচ্ছে নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে শিলা বা মৃত্তিকার সচ্ছিদ্রতা।
শিলা বা মৃত্তিকার সচিত্র। দেখো বলছে যে মৃত্তিকার রন্ধ্র দিয়ে তাপ, জল, বাতাস চলাচল করে। একটি নির্দিষ্ট পরিমাণ শিলা বা মৃত্তিকার মোট আয়তনের সাপেক্ষে শিলা বা মৃত্তিকার স্থিত রন্ধ্র মোট আয়তনের শতকরা অনুপাতকে বলা হয় মৃত্তিকার সছিদ্রতা। তাহলে মৃত্তিকার সছিদ্রতা কি হয়? তাহলে মৃত্তিকা এরকম ছোট 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 কি হয়, কণা আছে, মৃত্তিকার ছোট ছোট কণা আছে কিনা। তাহলে এই কণাতে, এই কণার পরিমাণটা যত খুব কাছাকাছি, যত ডেন্সলি থাকবে, যত ডেন্স থাকবে, তত কি হবে, প্রবেশ্যতা কি হবে, কম হবে না বেশি হবে? অবভিয়াসলি কম হবে, ঠিক আছে। কিন্তু এই কণাগুলো যদি এরা হচ্ছে একটু দূরে 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 থাকে, ও সরি সরি সরি, তাহলে এই কণাগুলো যদি একটু একটুখানি দূরে দূরে থাকে, তাহলে এই যে অংশটা আছে আমাদের, এই অংশটা, এই মাঝের অংশগুলো দিয়ে একটা ফাঁকা থাকছে, ফাঁকা জায়গা থাকছে, সে ফাঁকা জায়গাগুলো কিন্তু দিয়ে জল গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসতে পারবে। সুতরাং এখান দিয়ে যতটা না জল আসতে পারবে, এখান দিয়ে তার থেকে বেশি জল আসতে পারবে। ওই জন্য হচ্ছে যে মৃত্তিকাতে বা যে শিলাতে তোমার হচ্ছে সছিদ্রতা বেশি, সছিদ্রতার পরিমাণ বেশি, সেখানে জলের ভৌমজলের উৎপত্তির হারও কি হয়, বেশি হবে, তাই তো নাকি? প্রবেশ শিলার অবস্থান করলে জল সহজেই রন্ধ্র দিয়ে ভৌমজল হিসাবে তোমার হচ্ছে বেশি পরিমাণে সঞ্চিত হতে পারে। এবারে হচ্ছে নেক্সট চলে আসি, প্রবেশ শিলার নিচে অপ্রবেশ শিলার অবস্থান। তাহলে প্রবেশ শিলা কি? প্রবেশ শিলা হচ্ছে, এই ধরো অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হচ্ছে, আমাদের একটু টেকনিক্যাল মিনিট গ্লিচ বাচ্চা, হচ্ছে। তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে আমাদের অবশ্যই জানাবে। সেটা হচ্ছে এখানে কালার গুলো থাকবে, এই যে যাই হোক, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, এবারে হচ্ছে যে এইটা ধরো আমাদের একটা স্তর, আর এটা হচ্ছে একটা স্তর। তাহলে এই স্তরটায় যদি প্রবেশ্যতা বেশি থাকে, মিনিং এই স্তর দিকে হবে জল গড়িয়ে গড়িয়ে এখানে চলে আসবে, ঠিক আছে। সিমিলারলি তাহলে এই স্তরে জল কি হবে, গড়িয়ে গড়িয়ে আসবে। এবার এই স্তরটা যদি, নিচের স্তর, এটা যদি অপ্রবেশ্য হয়, তাহলে অপ্রবেশ্য মিনিং, অপ্রবেশ্য মানে হচ্ছে এখান দিয়ে যদি জল গড়িয়ে নিচের দিকে যেতে না পারে, তাহলে স্বাভাবিকভাবেই এই অংশে জলটা কি হবে, দাঁড়িয়ে যাবে। এই অংশে জল কি হবে, দাঁড়িয়ে যাবে। এবারে দাঁড়িয়ে গেলে এই যে অংশের জলটা, সেটা কিন্তু, সেটা অবশ্যই কি হিসাবে থাকবে, প্রবেশ্য, তোমার হচ্ছে ভৌমজল হিসাবে থাকবে না, থাকবে না? হ্যাঁ, থাকবে তো বটে নাকি। তাহলে এই অংশে জলটা কি হবে, আমাদের ভৌমজল হিসাবে অবস্থান করবে। তাহলে এরকম যদি হয় যে প্রবেশ্য শিলা স্তর এখানে আছে, অথচ তার নিচে আবার হচ্ছে, তাহলে এখানে একটা প্রবেশ্য শিলা স্তর আছে, তারপরে হচ্ছে আবার নিচেও প্রবেশ্য শিলা স্তর, জলটা কি হবে, নিচে তো গড়িয়ে চলে যাবে। এখানে জল কি দাঁড়াতে পারবে? তো নিচে জল গড়িয়ে চলে গেলে জল আর দাঁড়াতে পারবে না, ফলে হচ্ছে আমাদের যে ভৌমজলের ভান্ডার বা ভৌমজলের পরিমাণ কিন্তু ওই অংশে কম হবে। এবারে হচ্ছে লাস্ট, আরো কিছু কিছু কারণ আছে, যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে বাষ্পীভবন, তারপরে ভূমি ব্যবহার। তো বাষ্পীভবন, কোনো অঞ্চলে যদি বাষ্পীভবনের হার একটু বেশি হয়, ঠিক আছে,
বাষ্পীভবনের হার যদি বেশি হয়, মানে সাপোজ ধরো যেমন ক্রান্তীয় অঞ্চলে বা মরু অঞ্চলে কি হয়, যে সূর্যের তাপ বেশি, ঠিক আছে, সূর্যের তাপ যদি বেশি হয় তাহলে জল কিন্তু কৌশিক পদ্ধতিতে, ঠিক আছে, কৌশিক পদ্ধতিতে তোমার হচ্ছে মাটি থেকে বেরিয়ে আর্দ্রতা ছেড়ে তোমার হচ্ছে জল বাষ্পীভূত হয়ে হয়ে যাবে, ফলে এই অংশেও কিন্তু তাহলে জল নিচের দিকে না গিয়ে উপরের দিকে গিয়ে বাষ্পীভবন হয়ে গেলে এখানে কিন্তু ভৌমজলের পরিমাণ কমে যাবে। অন্যদিকে হচ্ছে ভূমির ব্যবহারের প্রকৃতি, যদি যেমন হচ্ছে কলকাতা শহরে প্রচুর পরিমাণে কি হয়, রাস্তাঘাট ইত্যাদি রয়েছে, রাস্তাঘাট ইত্যাদি থাকার কারণে সে অংশে কি হচ্ছে, মাটি পুরোটা কাভার্ড, তাই তো, মাটি কি হয়, পুরোটা কাভার্ড। যদি যারা কলকাতায় থাকো তোমরা অ্যাকচুয়ালি আশা করি জানো যে একটুখানি বৃষ্টি হলেই কিন্তু জল রাস্তায় অনেকটা জমে যায়। এর কারণ কি, যে হচ্ছে মাটি কাভার্ড আছে, সেই মাটিতে জলটা কিন্তু নিচের দিকে পুশ করতে পারে, নিচের দিকে যেতে পারে না, ঠিক আছে, যার কারণ কি ওপরে একটা কংক্রিটের অংশ রয়েছে, সেখান দিয়ে তো যেতে পারে না, এটা হচ্ছে অপ্রবেশ্য শিলার মতো একটা অবস্থান করে। তাহলে সিমিলারলি অপ্রবেশ্য যদি শিলা উপরে থাকে, কোনো কিছু থাকে, সেখানে জল কিন্তু যেতে পারবে না, যেতে না পারার কারণে কি হয়, সেখানে আমাদের হচ্ছে ভৌমজলের পরিমাণ অবভিয়াসলি কম হবে। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম প্রশ্ন, যে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি ছিল। তো 4 বা 3 নম্বরের জন্য তোমরা কিন্তু আমাদের এগুলোকে ধরে ধরে পজ করে করে তোমরা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, তোমরা একবার দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি। তাহলে কারণগুলো কি কি, তাহলে প্রথম হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি হচ্ছে, 1 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের স্থায়িত্ব এবং পরিমাণ, পরিমাণ এবং স্থায়িত্ব। তাহলে যে অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে এবং দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হবে, সেই অঞ্চলে কি জলটা বেশিক্ষণ দাঁড়িয়ে কি হয়, ভৌমজল তোমার হচ্ছে কি ওই রন্ধ্র দিয়ে হচ্ছে জল নিচের দিকে ছুঁয়ে ছুঁয়ে যায়, যার ফলে ভৌমজলের পরিমাণটা বেশি হয়। অন্যদিকে হচ্ছে এবার নেক্সট চলে আসে হচ্ছে তোমার মৃত্তিকার শিলারন্ধ্র যদি বেশি থাকে, মানে শিলা বা মৃত্তিকার সছিদ্রতা বেশি থাকলে তাহলে অংশে কি হয়, মাটির পরিমাণ এই তোমার হচ্ছে মৃত্তিকার এই সরি ভৌমজলের পরিমাণ বেশি হয়। ঠিক আছে, এবারে নেক্সট চলে আসে হচ্ছে আমাদের প্রবেশ শিলার নিচে অপ্রবেশ শিলা। তাহলে প্রবেশ শিলার এই যে শিলা রয়েছে প্রবেশ শিলা, তাহলে প্রবেশ শিলা দিয়ে জল ছুঁয়ে ছুঁয়ে যদি নিচের দিকে যায় এবং তার নিচে যদি অপ্রবেশ শিলা থাকে, তার মাঝখানে কি হয়, জলটা কিন্তু জমে যায়। ঠিক আছে, তো ভৌমজল রূপে আমাদের কিন্তু অবস্থান করে। এবারে হচ্ছে নেক্সট যেটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কাস্ট অঞ্চলের অনর্বরতার কারণ। তাহলে 2 বা 3 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই বছরের জন্য স্পেশালি। তো এই বছর একটা প্রশ্ন আসতে পারে, কাস্ট তোমরা লিখে নিতে পারো অবশ্যই, হ্যাঁ, তোমরা সকলেই কিন্তু খাতায় খাতায় নোট করে নাও, খাতা পেন্সিল নিয়ে তোমরা হচ্ছে বিষয়গুলো কিন্তু অবশ্যই নোট করে নাও। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে কাস্ট অঞ্চল অনুর্বর, অনুর্বর কেন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে কাস্ট অঞ্চল অনুর্বরতার কারণ কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের 3 বা 4 মার্কসের বা 2 মার্কস মার্কসও দিতে পারে। ঠিক আছে, সো ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। তো আমাদের কিন্তু জেনে রাখতে হবে। তো প্রথমে হচ্ছে কাস্ট অঞ্চল অনুগ্রহের কারণগুলি নিচে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে যে কাস্ট অঞ্চলের মৃত্তিকার প্রকৃতি। তো কাস্ট অঞ্চলে মৃত্তিকা হয় কি প্রস্তরময়, ঠিক আছে, প্রস্তরময় মানে তোমার হচ্ছে কি রকি, মানে যে পাথর পাথর প্রকৃতির হওয়ায় সাধারণত অনুর্বর। তাহলে যদি মৃত্তিকায় যদি কম মানে তোমার হচ্ছে কাঁকড় বা এরকম ধরনের হয়, তাহলে সেখানে কিন্তু চাষবাস সেরকম হবে না। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে প্রবেশ্যতা। তাহলে একটু বানানটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে। প্রবেশ্যতা, তো কাস্ট অঞ্চলে প্রবেশ্যতা বেশি হওয়ায়, প্রবেশ্যতা মানে কি, তাহলে প্রবেশ্যতা বেশি হওয়ায় উপরের যে জলটা থাকে, এবার হচ্ছে প্রবেশ্যতা।
তাহলে কার্স্ট অঞ্চলে জলের প্রবেশতা বেশি হওয়ায় মৃত্তিকার উপরিভাগ শুষ্ক হয়ে পড়ে। তো কার্স্ট অঞ্চলে কি হয় যে উপরের যে অংশ থাকে, তো সেখান দিয়ে তো হচ্ছে জল সোজা নিচে গড়িয়ে যায়। তার ফলে কি হয়, এই উপরের অংশটায় কি হয় যে আর্দ্রতা মানে মাটিতে যে আর্দ্রতা, সেই আর্দ্রতা সেরম থাকেই না, ঠিক আছে। 100%-এর মানে যে আর্দ্রতা, সেটা কোথায় চলে যায়, নিচে চলে যায়। ফলে এই অংশটায় আর্দ্রতার পরিমাণ খুবই নগণ্য হয়, যা হচ্ছে কৃষিকার্যের জন্য কি হয়, উপযোগী নয়। এবার হচ্ছে নেক্সট আসে হচ্ছে নেক্সট স্লাইড, যেটা হচ্ছে আমাদের ভূপ্রকৃতি। তো কার্স্ট অঞ্চলের ভূপ্রকৃতি আমরা যেহেতু চুনা পাথর অঞ্চলে হয় কি হয়, তাহলে এইরকম হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি হয়। ফলে এই অঞ্চলগুলোতে কিন্তু চাষবাস করার জন্য অনুপযোগী। এবার হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। এবারে কি হচ্ছে আমাদের দ্রবণ প্রক্রিয়া। তাহলে কার্স্ট অঞ্চলে সাধারণত দ্রবণ প্রক্রিয়ায় মৃত্তিকার জৈব উপাদান অপসারিত হয়ে যায়, ফলস্বরূপ মৃত্তিকা কি হয়, অনুর্বর। তাহলে দেখো, মৃত্তিকাতে যদি হিউমাসের পরিমাণ বা হচ্ছে কি তোমার হচ্ছে জৈব পদার্থের পরিমাণ না থাকে, ঠিক আছে, সেই মৃত্তিকা কি হবে, সেই মৃত্তিকা হবে অনুর্বর, ঠিক আছে, সেই মৃত্তিকা হবে অনুর্বর। তো এবার হচ্ছে দ্রবণ মানে হচ্ছে কি গুলে যায়। তাহলে দ্রবণ প্রক্রিয়ার ফলে মাটির উপরের অংশ যে অংশটা থাকে, তো জৈব পদার্থ যে অংশটা থাকে, সেই অংশটা এক জায়গা থেকে, তাহলে এই উপরের যে বিভিন্ন জৈব পদার্থগুলো আছে, সেগুলো থেকে ধৌত প্রক্রিয়া এক জায়গা থেকে আরেক জায়গা ধুয়ে চলে আসে। তাহলে এখানে ধুয়ে যদি চলে আসে, তো এখান থেকে সেখানে মানে গাছ বা বিভিন্ন ফসল উৎপাদনের জন্য কিন্তু প্রয়োজনীয়, তার যে প্রয়োজনীয় মিনারেলস বা অন্যান্য জিনিস প্রয়োজন, সেগুলো কিন্তু থাকে না, ঠিক আছে, যার কারণে যে কি এই মৃত্তিকা অপসারিত হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এই অবধি চারটা পয়েন্ট। চারটা পয়েন্ট যদি তোমরা পরীক্ষাতে লিখতে পারো, আশা করি যে ফুল নম্বর পেয়ে যাবে। এবারে যে আমাদের নেক্সট কোয়েশ্চেন, যেটা কার্স্ট অঞ্চলে পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্ত সমূহ। তো কার্স্ট অঞ্চলের বিকাশ, তাহলে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় কিন্তু কার্স্ট ভূমিরূপ গড়ে উঠতে পারে না, ঠিক আছে। তাহলে যে কোনো জায়গায় কিন্তু আমাদের কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠা সম্ভব নয়। তার জন্য কিছু প্রয়োজনীয় আমাদেরকে শর্ত মানতে হবে। প্রথম কি শর্ত, প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠ অথবা ভূপৃষ্ঠের নিচে দ্রবণীয় শিলাস্তর থাকা বাঞ্ছনীয়। দ্রবণীয় মানে কি, দ্রবণীয় মানে যেটা হচ্ছে কি গুলে যায়, সলিউশন, ঠিক আছে। যদি কার্স্ট অঞ্চলে কোন কার্স্ট অঞ্চল হওয়া উচিত যে, এবার হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য কিছু না কিছু তো গুলে যেতে হবে, ঠিক আছে। তো গুলে যাবার জন্য হচ্ছে দ্রবণীয় শিলাস্তর থাকা দরকার, মানে চুনা পাথর যুক্ত শিলা থাকা, শিলাস্তর কিন্তু থাকা আমাদের প্রয়োজন। হলো, শিলাস্তরটি বিশুদ্ধ চুনা পাথরে হওয়া উচিত, যাতে করে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাত্রা 40% বেশি, এবং এটি ঘন পোড়ো এবং যান্ত্রিক অববাহিকার প্রতিরোধকারী এবং অসংখ্য দারণযুক্ত হওয়া প্রয়োজন। যান্ত্রিক অববাহিকার কোন অঞ্চলে ঘটে, তাহলে যান্ত্রিক অববাহিকা সাধারণত ঘটে উষ্ণ অঞ্চলে, ঠিক আছে। কোন অঞ্চলে ঘটে, উষ্ণ অঞ্চলে। তাহলে তোমরা কিন্তু পজ করে করে এগুলো নোট করে নিবে, রাইট। তো শিলাস্তরটাকে অবশ্যই চুনা পাথর হতে হবে। তো চুনা পাথর যদি না হয়, তাহলে চুনা পাথর যদি না হয় কোন অঞ্চলে, ওই অঞ্চলে চুনা পাথর থাকতে হবে, তার কারণ হচ্ছে সেটা দ্রবণ হওয়ার জন্য প্রয়োজন, ঠিক আছে। পর্যাপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়া প্রয়োজন। বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 30 সেন্টিমিটার কম হলে দ্রবণ প্রক্রিয়া কি হয়, ব্যাহত হয়। তার অঞ্চলে হচ্ছে যেমন হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, ইকুয়েটোরিয়াল অঞ্চলগুলোতে কি হয়, আমাদের এই নিরক্ষীয় অঞ্চলগুলোতে এই বরাবর হচ্ছে কিন্তু এই দ্রবণ কাজটা সবচাইতে বেশি হয়ে থাকে, ঠিক আছে। তার কারণ কি, এই অঞ্চলগুলোতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, যার ফলস্বরূপ কি হয়, এই অঞ্চলগুলোতে আমাদের প্রয়োজনীয় বৃষ্টিপাত পাওয়া যায়, যার ফলস্বরূপ তোমার দ্রবণ প্রক্রিয়ায় এই অংশটা ক্ষয় হয়, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে অ্যাটলিস্ট কোন অঞ্চলে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত হতেই হবে। 30 শতাংশের সরি 30 সেন্টিমিটার বেশি কম বৃষ্টিপাত হলে সে অঞ্চলে কিন্তু আমাদের কার্স্ট ভূমিরূপ ব্যাহত হবে, ঠিক আছে। এবার হচ্ছে লাস্ট পয়েন্ট, যেটা যে দ্রাব্য শিলাস্তরটি অবশ্যই সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু হতে হবে। তাহলে এইরকম যদি হয়, তাহলে এই অংশটা যদি উঁচু না হয়, ঠিক আছে, তাহলে ধরো ওই সমুদ্রপৃষ্ঠ এটা, তো এখান থেকে যে জল গড়িয়ে গড়িয়ে আসবে,
জল গড়িয়ে গড়িয়ে আসার জন্য একটা নির্দিষ্ট উচ্চতা দরকার, তা না হলে কিন্তু এই যে ক্ষয়, দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়টা সম্ভব হবে না। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কাস্ট অঞ্চল গড়ে ওঠার প্রয়োজনীয় শর্ত। তো তোমরা অবশ্যই খাতায় সুন্দর করে নোট করে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, ভৌমজলের উৎস কি? এই বছরের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এই বছরের জন্য ভৌমজলের উৎস 2 বা 4 নম্বরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা প্রত্যেকেই ঠিকঠাক করে বিষয়গুলো দেখে নেবে। তো ভৌমজলের উৎস, তাহলে এটা হচ্ছে ক মার্কসের জন্য, এটা বললাম, এটা হচ্ছে 2 মার্কস। ঠিক আছে, 2 মার্কস অর 3 মার্কস। ঠিক আছে, 2 অথবা 3 মার্কের জন্য এই প্রশ্নটা তোমাদের রেডি করার দরকার নাই, রেডি করাই আছে, জাস্ট তোমরা হচ্ছে পড়ে নেবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে ভৌমজলের উৎস কি? তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আবহিক জল বা মিটিওরিক জল। তাহলে ভৌমজলের সর্বপ্রধান উৎস মাটি এবং শিলাস্তরের মাধ্যমে ভূপৃষ্ঠ প্রবিষ্ট ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠ উপরে বৃষ্টি এবং তুষার গড়া জল। তো এইগুলো, এই জলগুলোকে কি বলা হয়? এই জলগুলোকে বলা হয় আবহিক জল। তারপরে সহজাত জল বা কনেট জল, তাহলে জলজ পরিবেশে পাললিক শিলার গঠনের সময় শিলাস্তরে আবদ্ধ। ঠিক আছে, তাহলে যখন পাললিক শিলার গঠন হয়েছিল, তো পাললিক শিলার গঠনের ফলে দেখা গেল এই অংশে হচ্ছে একটুখানি জল থেকে গেছে। ঠিক আছে, তো পাললিক শিলায় যে জলটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি? সহজাত জল বা কনেট জল। তারপরে হচ্ছে উৎসান্দ জল বা ম্যাগমেটিক জল। অগ্নুদ্গমের সময়, তো অগ্নুদ্গমের সময় এই ভূ অভ্যন্তর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে হচ্ছে কি, জলীয় বাষ্প, তারপরে হচ্ছে তোমার লাভা সজোরে বেরিয়ে আসে, সে সাথে সাথে কিছু জলও থাকে। এই জলটাকে বলা হয় উৎসান্দ জল। ঠিক আছে, এটাকে কি বলা হয়? উৎসান্দ জল। এবারে হচ্ছে নেক্সট স্লাইড। তাহলে উৎসান্দ জল আমরা দেখলাম, আরেকবার দেখে দিই। উৎসান্দ জল হয়তো তোমরা একটু বুঝতে পারোনি। এই উৎসান্দ জল। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের নেক্সট মহাসাগরীয় জল বা ওশেনিক জল। তাহলে সমুদ্রের পার্শ্ববর্তী ও তলদেশের শিলার ফাটলের মাধ্যমে প্রবিষ্ট জল। ঠিক আছে, তাহলে সমুদ্রে, এই সমুদ্রের কাছাকাছি কোন অঞ্চলে, ধরে এরকম একটা ফাটল আছে, এটা সমুদ্র, তাহলে এখান দিয়ে যখন জল এই অংশটাতে গিয়ে কোনো ফাটল দিয়ে জমে, ঠিক আছে, যে জমা হয়, এই জলটাকে বলা হয় কি? এই জলটাকে বলা হয় মহাসাগরীয় জল বা ওশেনিক জল। এবার হচ্ছে রূপান্তরিত জল। শিলা শিলা রূপান্তরের সময় মুক্ত খনিজ আবদ্ধ যে জল থাকে সেগুলোকে বলা হয় রূপান্তরিত জল। এবার হচ্ছে এটা হয়ে গেল আমাদের, আরেকবার দেখে নিই। তাহলে ভৌমজলের উৎসগুলো কি কি? 1 নম্বর হচ্ছে আবহিক জল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে সহজাত জল, তারপর হচ্ছে উৎসান্দ জল, হ্যাঁ, আর হচ্ছে মহাসাগরীয় জল। এই মহাসাগরীয় জল, সরি, মহাসাগরীয় জল, এর শেষে হচ্ছে রূপান্তরিত জল। ঠিক আছে, তোমরা ভিডিওটা একটু পজ করে এটা নোট করে নাও। এবার হচ্ছে আমাদের নেক্সট যে কোশ্চেন, হচ্ছে অবরোহণ ও আরোহণ, এই পর্যায়নটা তোমরা হচ্ছে এটা বাদ। ঠিক আছে, পর্যায়ন এবার চলে এসছে, তো আসবে না, পর্যায়ন করার দরকার নাই, এখানে জাস্ট হয়ে গেছে। তো আমাদের হচ্ছে যে পার্থক্য
বা সংজ্ঞা আকারেও দিতে পারে। ঠিক আছে, তো যদি সংজ্ঞা আকারে দেয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা পার্থক্যটা লিখতে পারবে। আমি পার্থক্য আকারে এই জন্য দিচ্ছি যে তোমাদের এখান থেকে অবভিয়াসলি পড়ানো হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে অবরোহণ কাকে বলে। প্রথমে হচ্ছে অবরোহণ কাকে বলে, এক নম্বর যে ভূপৃষ্ঠের ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের ক্ষয়ের মাধ্যমে উঁচু অংশের উচ্চতা ধীরে ধীরে ডবল হয়ে গেছে, উচ্চতা হ্রাসকারী বহির্জাত প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ বা নগ্নীভবন। ঠিক আছে, তাহলে এই কোনো উঁচু অংশ বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন হচ্ছে তোমার নদী হলো, হিমবাহ, তারপর হচ্ছে বায়ু, এদের দ্বারা ক্ষয় হয়ে 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 যখন হচ্ছে ক্রমাগত একটা নিচু ভূমিরূপে পরিণত হয়, তখন সেটাকে কি বলা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয়। তাহলে এটা ধরো এটা প্রথমে এরম ছিল, এরম ছিল, ঠিক আছে, তাহলে প্রথমে এটা ছিল, তারপরে হচ্ছে ধীরে ক্ষয় পেয়ে এই ভূমিরূপের উচ্চতা এই অবস্থায় চলে এসছে। তখন আমরা মানে কোনো উঁচু অংশ ধীরে ধীরে যখন বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয় হয়ে যায় এবং তাদের উচ্চতা কমে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, এবারে যে নেক্সটে চলে আসি, এর ভূমিকা কি। তাহলে এর ভূমিকার ফলে আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, স্খলন এবং ক্ষয়ভবন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার কার্য, ঠিক আছে, তাহলে এর ফলে কি কি সৃষ্টি হয়, এর ফলে সৃষ্টি হয় দেখো, এর মাধ্যমে যে উত্তল ও অবতল ঢালের সৃষ্টি হয়, পর্বত এবং মালভূমির ক্ষয়প্রাপ্ত হয়, ভূমির বন্ধুরতা হ্রাস পায়, ক্ষয়জাত ভূমিরূপ যেমন ক্যানিয়ন, রসে মাচান ইত্যাদি গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট এই সমস্ত এগুলো। যে একটা প্রশ্ন দিয়ে দিল যে ক্ষয়জাত পর্বত কোন প্রক্রিয়ার ফলে সৃষ্ট, তাহলে ক্ষয়জাত পর্বত হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট। ঠিক আছে, তারপর দিয়ে দিল হচ্ছে যে ভূমির উচ্চতা হ্রাস পায় কোন প্রক্রিয়ায়, তাহলে আরোহণ নাকি অবরোহণ, তাহলে এভাবে দিয়ে দিল। তাহলে সেটা হচ্ছে কি সরি, তাহলে সেটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা নেক্সট আসি আরোহণ। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে আরোহণ। আরোহণ কাকে বলে, তাহলে অবরোহণের উল্টোটা। ঠিক আছে, তাহলে অবরোহণের বিপরীত অংশটাকে আমরা কি বলবো, আরোহণ। তাহলে উল্টোটা কি, ধরো কোনো নিচু ভূমিরূপ ছিল, এরকম কোনো নিচু ভূমিরূপ ছিল, এবার যে অবর sorry, তাহলে অবরোহণের ফলে ওই যে সঞ্চিত পদার্থগুলো, ক্ষয়জাত পদার্থগুলো এখানে সময় জমা হয়ে 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 ক্রমাগত যখন উঁচু ভূমিতে পরিণত হয়, ঠিক আছে, অর্থাৎ উচ্চতা যখন ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় আরোহণ। ঠিক আছে, তাহলে এই যে ক্ষয়জাত পদার্থগুলো কোথা থেকে আসে, ক্ষয়জাত ক্ষয়জাত পদার্থগুলো আসে কোথা থেকে, আরোহণ প্রক্রিয়ায়। তাহলে আরোহণ প্রক্রিয়ার ফলে সেই ক্ষয়জাত পদার্থগুলো বিভিন্ন বহন কার্যের মাধ্যমে নদী, বায়ু বা হিমবাহের মাধ্যমে মানে বাহিত হয়ে এসে সেগুলো হচ্ছে কোনো নিচু জায়গায় হচ্ছে কি জমা হয়, এবং জমা হয়ে এই ভূমির উচ্চতা কিন্তু ধীরে 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 কি হয়, বাড়তে থাকে। এই ধরনের ভূমিরূপকে, এই ধরনের প্রক্রিয়াকে আমরা কি বলবো, যে আরোহণ প্রক্রিয়া। তারপর যে আর অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়ীভূত পদার্থ যখন নদী, হিমবাহ, ভৌমজল বা সমুদ্রের তরঙ্গের মাধ্যমে বাহিত হয় এবং কোনো নিচু স্থানে সঞ্চিত বা পুঞ্জিত হয়, ঠিক আছে, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে হয়ে গেল আরোহণ প্রক্রিয়া। তাহলে একবার বলে দিই, কোনো নিচু ভূমিরূপ, ঠিক আছে, নিচু ভূমিরূপ যখন ধীরে 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 বিভিন্ন ক্ষয়জাত পদার্থ দ্বারা সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি করে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আরোহণ প্রক্রিয়া। আরোহণটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, যেমন হচ্ছে ইতিহাসে যখন পড়বে দেখবে যে বিভিন্ন সিংহাসনে তমুক রাজা হচ্ছে সিংহাসন আরোহণ করেন, মানে সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে,
তাই এই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ছোট্ট একটা মনে রাখতে পারি যে আরোহণ প্রক্রিয়ার ফলে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি নদী, হিমবাহ, বায়ু, ভৌমজল এবং সমুদ্র তরঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ভূমির এর ফলে কি হয়, ভূমির উচ্চতা হ্রাস পায়। উচ্চতা হ্রাস পায় না কম পায়? ঠিক আছে, ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এবং হচ্ছে বন্ধুরতা হ্রাস পায়। তাহলে বন্ধুরতা কেন, এই উঁচু নিচু উঁচু নিচু যদি থাকে তাহলে এই খাঁজগুলোতে হচ্ছে কি বিভিন্ন পলি টলি গুলো সঞ্চিত হয়ে জমা হবে তো নাকি, তাহলে ধীরে ধীরে উচ্চতা বাড়লে তাহলে বন্ধুরতা কি হয়ে গেল, কমে গেল। এই জন্য বলছে এর বন্ধুরতা কি হয়, হ্রাস পায়। নিচু জমি ক্রমশ ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয়, নানা প্রকার ক্ষয়জাত ভূমিরূপ যেমন হচ্ছে বদ্বীপ, পলিগঠিত, ঠিক আছে, শঙ্কু, ঠিক আছে, ইত্যাদি সৃষ্টি হয়। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি, আরোহণ অবরোহণের পার্থক্য আরেকবার বলে দিচ্ছি। তাহলে অবরোহণ কাকে বলে? অবরোহণ হচ্ছে যখন কোনো, ঠিক আছে, অবরোহণ আরেকবার বলে দিই, যখন কোনো উঁচু ভূমিরূপ বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমশ নিচু হয়ে যায়, ঠিক আছে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয়, কি বলা হয়, অবরোহণ। যেমন আমরা বলি না, বাবা মা বলে তোর ব্যবহারের চরিত্রের অবনমন ঘটেছে, ঠিক আছে, তো আমাদের সেই হিসাবে মনে রাখতে পারি অবরোহণ। বানানটা ভুল করে দিলাম, এটা দেখে নেবে, অবরোহণ, রাইট। তাহলে অবরোহণ কোনটা, যখন হচ্ছে কি হ্রাস পায় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় অবরোহণ। তাহলে এর ফলে কি কি সৃষ্টি হয়, ক্ষয়জাত পদার্থ বা ভূমিরূপ, মালভূমি বা পর্বত, ঠিক আছে, এগুলো সৃষ্টি হয়, ক্যানিয়ন, এগুলো হচ্ছে কি হয়, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। দেখবা সবসময় নদীর উচ্চ প্রবাহে কিন্তু অবরোহণ প্রক্রিয়া কাজ করে, ঠিক আছে। এবারে নেক্সট চলে আসলাম হচ্ছে আরোহণ। যখন ভূমির উচ্চতা ধীরে 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 কি হয়, বাড়তে থাকে, তখন সেটা প্রক্রিয়াটাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, আজকে অবধি আমাদের আজকে এই ছিল আমাদের ক্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এই যে কোশ্চেন গুলো নিয়ে পেলাম বা তোমাদেরকে নিয়ে ডিসকাশন করলাম, এই বিষয়গুলো কিন্তু তোমরা হচ্ছে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং আমাদের যে নোটস গুলো এখানে দেওয়া আছে তোমরা এই নোটস গুলো কিন্তু সকলেই কি করে নেবে, একটু ভিডিও গুলোকে পজ করে করে তোমরা হচ্ছে নোট করে নেবে, রাইট। আশা করি তোমাদের ভিডিওটা খুবই কাজে লাগবে এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলা অত্যন্ত জরুরি প্রশ্ন। শুধুমাত্র দেখো অন্ধের মতো সাজেশন দেখে দিয়ে দিলাম, বাকিটা ছাত্রদের কাজ, আমরা হচ্ছে সেরকম ভাবে কাজ করব না। আমরা হচ্ছে যতটুকু সাজেশন দেব সেই বিষয়গুলোকে নিয়ে ছাত্রছাত্রীদের সাথে যথেষ্ট ম্যাচুয়ারলি বিষয়গুলোকে আমরা হ্যান্ডেল করব এবং হচ্ছে ডিসকাশন করে দেব, যাতে করে ছাত্রছাত্রীদের খুব সুবিধা হয়। তো এখান থেকে অনেক ভালো করে এই নোটগুলো তোমরা করে নেবে খাতায়, ঠিক আছে। তো এই নোটগুলো খাতায় তুলে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমরা হচ্ছে নেক্সট যে ভিডিওগুলো হবে সেটা হচ্ছে সমুদ্রের তোমার হচ্ছে কি সমুদ্র তরঙ্গ, সমুদ্র জলের কার্যের ফলে যে বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলো নিয়ে সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করবো। সেকেন্ড পার্টটা কিন্তু আমাদের হচ্ছে খুব শীঘ্রই চলে আসবে, দু একদিনের মধ্যেই। তো তোমরা দু একদিনের মধ্যে এই কোশ্চেন গুলো অবশ্যই রেডি করো। আমরা এর পরিবর্তে যখন আর একটা ভিডিও দেবো তারপরে আমরা শর্ট কোশ্চেন গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এমসিকিউ শর্ট কোশ্চেন যেগুলো সম্ভাব্য প্রশ্ন সে প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করব। সো তোমরা পড়াশোনা করতে থাকো, আমরা ততক্ষণে তোমাদের জন্য বাকি নোটস গুলো রেডি করি, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করো, তোমাদের বন্ধুরাও একটুখানি দেখুক, হ্যাঁ, এবং আমাদের সাথে থাকো তোমরা। অবশ্যই আমরা তোমাদেরকে সঠিক গাইডেন্সটাই দেব এবং সমস্ত মেটেরিয়ালস আমরা কিন্তু প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর উইথ আস, ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস আমাদের এই অবধি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে যেন ভুলো না, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ।